Good morning, everybody. Warm welcome to my class. Today's video on the topic of chemistry. Now, I will be leading the first class discussion on chemistry. So, let's get started. আজকের আলোচ্য বিষয় কেমিস্ট্রি এবং কেমিস্ট্রির আজকে প্রথম ক্লাস। তো প্রথমেই জেনে নেব যে কেমিস্ট্রি শব্দটি কোথা থেকে এসেছে, কেমিস্ট্রি কি, সেই বিষয়ের আজকের এই ক্লাস। তো প্রথমে দেখে নিই কেমিস্ট্রি, CHEMISTRY। এই কেমিস্ট্রি শব্দটি এসছে একটা শব্দ থেকে, যেটা হচ্ছে কিমিয়া, CHEMIA। কি বললাম? কিমিয়া। এই কিমিয়া শব্দটি থেকে কেমিস্ট্রি শব্দটি এসছে। আর এই কিমিয়া কথার মানে হচ্ছে কেমিক্যালস। কিমিয়া কথার মানে কি না, তো কেমিক্যালস। কিমিয়া কথার মানে হচ্ছে কেমিক্যালস। তাহলে কেমিস্ট্রি একটা শব্দ, যে শব্দটি এসছে ক্রিমিয়া নামক শব্দটি থেকে, আর ক্রিমিয়া কথার মানে হচ্ছে কেমিক্যালস। প্রথমে জানবো যে কেমিক্যাল, যে কেমিস্ট্রি সাবজেক্টটা কি, হোয়াট ইজ কেমিস্ট্রি। Chemistry is a branch of general science in which we can study about chemicals and matter. তাহলে কেমিস্ট্রি হচ্ছে জেনারেল সায়েন্সের একটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে কেমিক্যাল এবং পদার্থকে নিয়ে স্টাডি করা হয়। এরপর আমরা দেখবো যে এই যে কেমিস্ট্রি রয়েছে, এই কেমিস্ট্রিতে প্রথমে পেয়ে গেলাম যে কেমিক্যাল রয়েছে এবং কেমিক্যালকে নিয়ে ডিসকাশন করা হয়। আর কি বললাম না, তো ম্যাটার মানে পদার্থ বা সাবস্ট্যান্সকে নিয়ে স্টাডি করা হয়। প্রথমে আমাদেরকে জানতে হবে যে ম্যাটার কি, পদার্থ কি। হোয়াট ইজ ম্যাটার? হোয়াট ইজ ম্যাটার? ম্যাটার হচ্ছে সেই সমস্ত জিনিস যার ওয়েট রয়েছে, যার ভর রয়েছে, মাস রয়েছে। পৃথিবীতে যে সমস্ত জিনিসের ওজন রয়েছে বা যে সমস্ত জিনিসের ভর রয়েছে, সেটাকে বলা হয় ম্যাটার। আর কি হয়? আর পৃথিবীতে যে সমস্ত জিনিস কোনো একটা জায়গা দখল করে থাকে, তাকে বলা হয় ম্যাটার। তো দুটি অপশন, একটা হচ্ছে পৃথিবীতে যার ওজন রয়েছে, পৃথিবীতে যার মাস রয়েছে, এবং পৃথিবীতে যে জিনিসটা কিছুটা জায়গা দখল করে থাকে, তাকে বলা হয় ম্যাটার। তা লিখবো সেটা যে এনিথিং that occupies প্লেস, যে জিনিসটা কোনো একটা জায়গা দখল করে থাকে। আর কি? এনিথিং that has মাস, এবং যার কি রয়েছে না, তো ওজন রয়েছে বা যার ভর রয়েছে। তাহলে পৃথিবীতে যে জিনিসের ওজন রয়েছে এবং পৃথিবীতে যে জিনিসটা কোনো একটা জায়গা দখল করে থাকে, তাকে বলা হয় ম্যাটার। তাহলে যেহেতু আমরা সকলেই জানি যে আমাদের চারপাশে কি রয়েছে, প্রকৃতি রয়েছে, নেচার রয়েছে। আমাদের চারপাশে কি রয়েছে না, তো নেচার রয়েছে, প্রকৃতি রয়েছে। আমাদের চারপাশে নেচার বা প্রকৃতি রয়েছে। এই নেচার দুইটি জিনিস নিয়ে গড়ে উঠেছে। একটু আমি কালিটা পড়ে নিই, কালিটা কম হয়ে গেছে। আমাদের চারপাশে কি রয়েছে, পরিবেশ রয়েছে, প্রকৃতি রয়েছে। আর এই প্রকৃতি মেইনলি দুইটি জিনিস নিয়ে গড়ে উঠেছে। একটা কি লিভিং ম্যাটার, একটা হচ্ছে লিভিং ম্যাটার, আর একটা হচ্ছে নন লিভিং ম্যাটার, লিভিং ম্যাটার মানে কি? যাদের প্রাণ রয়েছে, যে সমস্ত জিনিসের প্রাণ রয়েছে, যেমন আমাদের মানুষেরা প্রাণ রয়েছে, গরু ছাগলের প্রাণ রয়েছে, মানে যার প্রাণ রয়েছে সেই সমস্ত জিনিসগুলিকে বলা হয় লিভিং ম্যাটার। আর যে সমস্ত জিনিসগুলির প্রাণ নেই, সেগুলিকে বলা হয় নন লিভিং ম্যাটার। তো আমাদের যে প্রকৃতি, সেইটা দুইটি উপাদান দিয়ে গড়ে উঠেছে, একটা লিভিং ম্যাটার আর একটা হচ্ছে নন লিভিং ম্যাটার। লিভিং ম্যাটার নিয়ে বায়োলজি মানে জেনারেল সায়েন্সের যে ব্রাঞ্চ, অর্থাৎ বায়োলজিতে স্টাডি করা হয়। এই যে আমি কথা বলছি, আমি খেতে পাচ্ছি, খাওয়া, আমার যে বিভিন্ন রকম কথা বলার ক্ষমতা রয়েছে, এগুলো সব নিয়ে আলোচনা হয় কোথায় না, তো বায়োলজিতে। তাহলে লিভিং ম্যাটারকে নিয়ে ডিসকাশন করা হয় বায়োলজিতে। এই যে নন লিভিং যে ম্যাটার রয়েছে, সেগুলিকে নিয়ে স্টাডি করা হয় কেমিস্ট্রিতে। যেমন আমার হাতে রয়েছে মার্কার। এই মার্কারটি কথা বলতে পারে না, খেতে পারে না, কিন্তু
এই মার্কারটি কি কি জিনিস দিয়ে গড়ে উঠেছে, এই মার্কারটি বানাতে আমাকে কি কি অ্যাপ্লাই করা হয়েছে, সেগুলিকে নিয়ে আমরা স্টাডি করব কোথায় না তো কেমিস্ট্রিতে। তাহলে কেমিস্ট্রিতে নন লিভিং ম্যাটারকে নিয়ে আলোচনা করা হয়, এবং নন লিভিং ম্যাটার এবং তার সঙ্গে সঙ্গে কেমিক্যালগুলিকে নিয়ে আলোচনা করব আমরা কেমিস্ট্রিতে। এরপর আমরা দেখব যে হু ইজ দ্য ফাদার অফ কেমিস্ট্রি। আমরা সকলেই জানি যে আমরা কি জানি যে অ্যান্টনি ল্যাভোইসিয়ার নামে একজন সায়েন্টিস্ট, কি নাম? অ্যান্টোনিও ল্যাভোইসিয়ার নামে একজন সায়েন্টিস্ট, যাকে বলা হয় ফাদার অফ কেমিস্ট্রি বা ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি। যেমন অ্যারিস্টটলকে বলা হয় ফাদার অফ বায়োলজি, ঠিক একইভাবে এই অ্যান্টোনিও ল্যাভোইসিয়ার নামের একজন সায়েন্টিস্ট, যাকে বলা হয় ফাদার অফ কেমিস্ট্রি বা ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি। যেহেতু কেমিস্ট্রি সাবজেক্টে ম্যাটারকে নিয়ে এবং কেমিক্যালকে নিয়ে ডিসকাশন করা হয়, তো আমরা প্রথমেই জানবো যে একটা বস্তুর কয়টি অবস্থা হতে পারে, হাউ মেনি স্টেটস অফ এ ম্যাটার, একটা বস্তুর কত রকমের অবস্থা হতে পারে। আমরা সকলেই জানি যে একটা বস্তুর, আমরা যেগুলো আগে পড়েছি যে একটা বস্তুর 3 রকমের অবস্থা হতে পারে, কিন্তু না, একটা বস্তুর 5 রকমের অবস্থান হতে পারে। A thing that has 5 types of states. Number 1, solid. Number 1 হচ্ছে solid. Number 2, liquid. Number 3, gas. Number 4, plasma. Number 5, BEC. যেমন আমার হাতে এটা রয়েছে নন লিভিং থিং, এর নাম হচ্ছে মার্কার। এ কি অবস্থায় রয়েছে? এ সলিড অবস্থায় রয়েছে। এ কি অবস্থায় রয়েছে? সলিড অবস্থায় রয়েছে। আমার কাছে জল রয়েছে, জল কি অবস্থায় রয়েছে? লিকুইড রয়েছে। আমরা যে অক্সিজেন নিচ্ছি, অক্সিজেন, নাইট্রোজেন, যে সমস্ত গ্যাস রয়েছে সেগুলো গ্যাসীয় স্টেট। তারপরে প্লাজমা, এই যে আকাশে সূর্য, তারা, এগুলো জ্বলছে কি জন্য? তো মানে অবস্থার প্লাজমার জন্য। আর কি? বিইসি, এগুলোকে নিয়ে আমি ডিসকাশন করব। প্রথমে আমরা দেখব যে কোন একটা বস্তু সেটা সলিড আমি কিভাবে বুঝবো, মানে হাউ ক্যান আই আইডেন্টিফাই টু সি সলিড অবজেক্ট। তাহলে প্রথমে এই যে আমার হাতে রয়েছে কি একটা মার্কার, এই মার্কারটি সলিড না লিকুইড না গ্যাস আমরা কি করে বুঝবো? প্রথম হচ্ছে একটা আমার পয়েন্ট, সলিড ম্যাটার সবসময় কি হবে? সলিড ম্যাটারে একটা নির্দিষ্ট শেপ বা সাইজ থাকবে। কি থাকবে? একটা নির্দিষ্ট শেপ বা সাইজ। তাহলে সলিড যেহেতু এর একটা সাইজ রয়েছে, এর শেপ রয়েছে কি ফিক্সড, তাহলে লিখবো শেপ অ্যান্ড সাইজ উইল বি ফিক্সড। তাহলে যে সমস্ত ম্যাটারের শেপ এবং সাইজ ফিক্সড হবে সেটা হচ্ছে সলিড ম্যাটার, সলিড স্টেট। আর 2 নম্বর কি? এর নির্দিষ্ট কি রয়েছে না তো আয়তন রয়েছে। তাহলে এটা কি? এর ভলিউম কি? ফিক্সড ভলিউম, এর ভলিউম হচ্ছে ফিক্সড। আর কি? এর মধ্যে যে ঘনত্ব, ডেনসিটি, সেটা কিন্তু হাই। এই ডেনসিটি কি থাকবে? এই ডেনসিটি হবে হাই। এই ডেনসিটি কি হবে? তো হাই। তাহলে কি পড়লাম? কোন একটা ম্যাটার সলিড না গ্যাস না অন্য কিছু বুঝতে গেলে, মানে কোন একটা ম্যাটার সলিড কিনা বুঝতে গেলে সেটার একটা নির্দিষ্ট শেপ এবং সাইজ থাকবে। যদি সে বস্তুর মধ্যে বস্তুটির শেপ এবং সাইজ ফিক্স থাকে তাহলে সেটা সলিড অবজেক্ট, অথবা সে বস্তুটির কি ভলিউম যদি ফিক্সড হয়, অথবা সেই জিনিসটা যদি ডেনসিটি যদি হাই হয়, তাহলে বুঝবো সেটা হচ্ছে সলিড ম্যাটার। আরেকটা কথা বলে নিই যে পৃথিবীর প্রত্যেকটা বস্তু কিন্তু মলিকিউল দিয়ে গঠিত। যেমন আমার হাতে মার্কার রয়েছে, এই মার্কারটা কিন্তু অসংখ্য মলিকিউলস দিয়ে গঠিত। অসংখ্য কি রয়েছে? তো মলিকিউলস রয়েছে। মলিকিউলসের বাংলা মানে হচ্ছে অণু রয়েছে। পৃথিবীতে প্রত্যেকটা ম্যাটার কিন্তু অসংখ্য মলিকিউলস দিয়ে গড়ে উঠেছে। এই যে মলিকিউল রয়েছে, এই মলিকিউলগুলি কিন্তু এই মলিকিউলের মাঝে একটা কিন্তু ফোর্স কাজ করছে, একটা শক্তি কাজ করছে, যার জন্য কিন্তু এই জিনিসটা এভাবে গায়ে গায়ে লেগে রয়েছে। তো যে জিনিসগুলি, যে মানে ফোর্সটার জন্য এই
মানে এই অণুগুলি একে অপরের সঙ্গে লেগে রয়েছে, সেই ফোর্সটাকে বলা হয় ইন্টারমলিকুলার ফোর্স। কি বলা হয়? ইন্টারমলিকুলার ফোর্স। সেটাকে বলা হয় ইন্টারমলিকুলার ফোর্স। ইন্টারমলিকুলার ফোর্স। এই ইন্টারমলিকুলার ফোর্স রয়েছে বলেই কিন্তু এই বস্তুগুলি একে অপরের সঙ্গে লেগে রয়েছে। যেহেতু এটা একটা সলিড অবজেক্টের মলিকিউল, তাই এখানে ইন্টারমলিকুলার ফোর্সটা কি প্রচন্ড স্ট্রং, যার জন্য কিন্তু একে অপরের সঙ্গে লেগে রয়েছে। আর কি, আর সলিড যে স্টেট, সেই সলিড স্টেটের অবজেক্টের মধ্যে কি থাকবে না তো মলিকিউলার ইন্টারমলিকুলার ফোর্স স্ট্রং থাকবে, আর প্রত্যেকটা মলিকিউল একে অপরের সঙ্গে কি থাকবে প্যাক থাকবে, মানে একদম একে অপরের সঙ্গে লেগে থাকবে। এভাবে কিন্তু আমরা সলিড যে অবজেক্ট সেটাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। এরপরে আমরা দেখবো সেকেন্ড যে মানে বস্তুর যে অবস্থা, অর্থাৎ লিকুইড, তরল। আমরা সকলেই লিকুইড দেখেছি, জল, দুধ, এগুলো সব কি লিকুইড। তো লিকুইড কিভাবে চিনবো না, তো লিকুইডের কোনো আকার বা আকৃতি নেই, শেপ অ্যান্ড সাইজ নট ফিক্সড। শেপ অ্যান্ড সাইজ নট ফিক্সড। শেপ অ্যান্ড সাইজ কি নট ফিক্সড। লিকুইডের কোনো আকার বা আকৃতি কিন্তু ফিক্সড নয়। তরলকে যে পাত্রে রাখবো সেই পাত্রের আকার বা আকৃতি ধারণ করবে। একটা একটু জল নিলাম, সেই জলটাকে আমরা গ্লাসে রাখলাম, তাই ওই জলটা কিন্তু গ্লাসের যে আকার সে আকার ধারণ করবে। আবার সেই জলটাকে যদি একটা বালতিতে রাখি, তাহলে কিছুক্ষণ পরে দেখবো জলটা কিন্তু বালতির মতো আকার ধারণ করেছে। তাহলে এর শেপ অ্যান্ড সাইজ কিন্তু ফিক্সড নয়। আর কি, এখানকার যে মলিকিউলগুলি রয়েছে, এই লিকুইডের মধ্যে যে মলিকিউল রয়েছে সেগুলি কিন্তু কম্প্যাক্টলি প্যাকড আপ নয়, কমপ্লিটলি প্যাকড আপ নয়। সেগুলি একটু ছেড়ে ছেড়ে অবস্থান করে মলিকিউলগুলি। আর কি, এর মধ্যে যে ইন্টারমলিকুলার যে ফোর্স রয়েছে, সেই ফোর্সটা কিন্তু লিকুইড সলিডের মতো কিন্তু অতটা স্ট্রং নয়, ওর থেকে অনেকটা কিন্তু উইক রয়েছে। আর কি, এর যে ডেনসিটি রয়েছে, সেই ডেনসিটিটা কেমন হবে, সেই ডেনসিটি কিন্তু ডেনসিটি আছে, ডেনসিটি হবে কি ডেনসিটি অ্যান্ড আগে লিখি ভলিউম, লিখি ভলিউম ফিক্সড। ভলিউম কিন্তু ফিক্সড, এর ভলিউমটা ফিক্সড, এবং এর ডেনসিটি অতটা মানে ওর থেকে লেস ডেনসিটি রয়েছে। মানে সলিডের যেমন ডেনসিটি রয়েছে, ঘনত্ব রয়েছে, তার মধ্যে ঘনত্ব কিন্তু নেই, এর মধ্যে লেস ডেনসিটি রয়েছে। তাহলে ডেনসিটি লেস দেন সলিড। ওকে, তাহলে লিকুইডের শেপ এবং সাইজ ফিক্সড হবে না, লিকুইডের ভলিউমটা ফিক্সড হবে, লিকুইডের ডেনসিটি সলিডের থেকে কম হবে। তাহলে এটাকে দেখে আমরা বুঝবো যে মানে অবজেক্টটা লিকুইড। ওকে, এরপরে আমরা দেখবো গ্যাসীয় অবস্থা। কোন বস্তুর গ্যাসিয়াস স্টেট কি করে বুঝবো না তো, কোন বস্তুর গ্যাসিয়াস স্টেট কি করে বুঝবো না তো, এর শেপ অ্যান্ড সাইজ নট ফিক্সড। এর শেপ অ্যান্ড সাইজ কিন্তু কি শেপ নট ফিক্সড, এর কিন্তু আকার ফিক্সড নয়। এর ডেনসিটি ঘনত্ব ফিক্সড নয়, এর ভলিউম কিন্তু ফিক্সড নয়, নট ফিক্সড। তাহলে তিনটাই কিন্তু এর নট ফিক্সড। এবং এর মধ্যে গ্যাসীয় এদের যারা মলিকিউল রয়েছে সেগুলি কিন্তু অনেকটাই কি, এদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অনেকটাই মানে লেস। আর কি, এই ইন্টারমলিকুলার ফোর্সের মধ্যে কি এরা কিন্তু অনেকটাই দূরে দূরে অবস্থান করে। ওকে, তাহলে আমরা কি শিখলাম যে সলিড অবজেক্ট চিনতে গেলে সলিড অবজেক্টের শেপ অ্যান্ড সাইজ ফিক্সড থাকবে, সলিড অবজেক্টের ভলিউম ফিক্সড, সলিড অবজেক্টের ডেনসিটি হাই হবে। লিকুইডে কি পড়লাম, লিকুইডে কিন্তু শেপটা নট ফিক্সড, কিন্তু ভলিউমটা ফিক্সড, আর ডেনসিটি লেস দেন সলিড। আর গ্যাসিয়ার কিন্তু তিনটে অবস্থায় কিন্তু নট ফিক্সড। তাহলে আমরা পড়লাম। এরপরে আমরা পড়বো কি না তো প্লাজমা। কি প্লাজমা, প্লাজমা মানে পদার্থের একটা অবস্থা যাকে বলা হয় প্লাজমা। এই প্লাজমা পদার্থের যে এই অবস্থা প্লাজমা, এই প্লাজমা কি না তো, যখন গ্যাসিয়াস কোন একটা অবজেক্ট রয়েছে সেটাকে যখন আমরা লক্ষ লক্ষ বা কোটি কোটি কেলভিন টেম্পারেচার প্রয়োগ করব, বা মানে 1 কোটি বা 2 কোটি বা 1-এর উপর কোটি যে টেম্পারেচার প্রয়োগ করব, তখন দেখবো যে এই গ্যাসীয় অবস্থাটা কি হয়েছে তো আয়োনাইজ হচ্ছে, এবং এই
আয়নীকরণ ঘটছে এই গ্যাসীয় অবস্থার। এই আয়নীকরণ ঘটার ফলে এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি হচ্ছে, ক্যাটায়ন এবং হচ্ছে অ্যানায়ন সৃষ্টি হচ্ছে। আর এই ক্যাটায়ন বা অ্যানায়ন সৃষ্টি হওয়ার জন্য এক ধরনের অবস্থা সৃষ্টি হচ্ছে যেটাকে বলা হয় প্লাজমা, যেটাকে বলা হয় প্লাজমা। এই প্লাজমা অবস্থা আমরা যখন আকাশে সূর্য মানে স্টারদের মতো দেখতে পাই, মানে প্লাজমা অবস্থা সৃষ্টি হয় বলেই আকাশের স্টারগুলি কিন্তু জ্বলতে থাকে। তো যখন এক কথায় যখন কোনো গ্যাসীয় অবজেক্টকে কোটি কোটি লাখ লাখ কেলভিন টেম্পারেচার প্রয়োগ করব, তখন দেখব সে গ্যাসীয় অবস্থাটির আয়োনাইজড হবে এবং আয়োনাইজড হওয়ার ফলে সেখানে ক্যাটায়ন বা অ্যানায়ন সৃষ্টি হবে, যার ফলে সেটা প্লাজমা অবস্থায় রূপান্তরিত হবে। এবং এটা আমরা দেখতে পাবো কোথায় না, তো আকাশের স্টারদের মধ্যে। এই প্লাজমা শব্দটি প্লাজমা ডিসকভার কি করেছিল? প্লাজমা ডিসকভার করেছিল একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে উইলিয়াম ক্রুকস। কি নাম? উইলিয়াম ক্রুকস। উইলিয়াম ক্রুকস নামের একজন সায়েন্টিস্ট 1879 সালে সে কিন্তু প্রথম ডিসকভারি করেছিল প্লাজমা। এই সায়েন্টিস্ট ডিসকভারি করেছিল প্লাজমা, কিন্তু এই যে প্লাজমা যে টার্মটা দিয়েছিল একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে ল্যাংমুর। কি নাম? ল্যাংমুর নামে একজন সায়েন্টিস্ট 1828 বোধ হয়, ওকে, এই সাল দেখার প্রয়োজন নেই। এই ল্যাংমুর নামের একজন সায়েন্টিস্ট যে এই প্লাজমা টার্মটি দিয়েছিল। দ্য টার্ম প্লাজমা ওয়াজ গিভেন বাই ল্যাংমুর, বাট প্লাজমা ওয়াজ ডিসকভার্ড বাই উইলিয়াম ক্রুকস। এরপর আমরা যাব কি না, তো এরপর আমরা দেখব যে বিইসি বস্তুর একটা অবস্থা যার নাম হচ্ছে বিইসির সংক্ষিপ্ত ফর্ম মানে ফুল ফর্ম হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট। কি নাম? বোস আইনস্টাইন বানান কি? প্রথমে আইএন লিখলাম, ই লিখলাম, ওকে, এসটিই নিয়ে আইন, প্রথমে সংক্ষেপে লিখে দিচ্ছি, ওকে, প্রথমে ইন মাঝে ইন, প্রথমে আগে ই আর তার সাথে এসটি, ওকে, শুধুমাত্র একটা এসটি যোগ করে দেবো, ওকে। তাহলে বোস EINSTEIN বোস আইনস্টাইন কনডেনসেট তাহলে বস্তুর একটা অবস্থা যার নাম হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট। এখানে বি মানে বোস মানে কে? সত্যেন্দ্রনাথ বোস এবং আইনস্টাইন, দুজন সায়েন্টিস্ট, একজন ভারতীয় সায়েন্টিস্ট আমাদের সত্যেন্দ্রনাথ বোস এবং একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। এরা দুজন মিলে একটা পার্টিকেল তারা ডিসকভার করেছিল। এই বোস একটা পার্টিকেল আবিষ্কার করেছিল যার নাম কি না, তো যার নাম হচ্ছে গডস পার্টিকেল, যার নাম হচ্ছে কি না, তো গডস বোসন পার্টিকেল, ওকে, বা হেগস বোসন পার্টিকেলস। ভারতীয় সায়েন্টিস্ট সত্যেন্দ্রনাথ বোস এই হেগস বোসন পার্টিকেল তিনি ডিসকভার করেছিলেন। হেগস বোসন পার্টিকেল তিনি কিন্তু ডিসকভার করেছিলেন এবং এই হেগস বোসন পার্টিকেলের অপর নাম হচ্ছে গডস পার্টিকেল, মানে ভগবান প্রদত্ত পার্টিকেল, ওকে। আমরা সকলেই জানি যে আমরা সকলে পড়েছি যে ভূগোলে যে এই হেগস বোসন পার্টিকেল থেকে নাকি পৃথিবী সৃষ্টি হয়েছে। প্রথমে আমাদের পৃথিবী একটা ছোট্ট কণা ছিল, সেই কণাটা থেকে আস্তে আস্তে বাড়তে পৃথিবী সৃষ্টি হয়েছে এবং সেই কণাটি হচ্ছে হেগস এই গডস পার্টিকেল বা হেগস বোসন পার্টিকেল। সেই হেগস বোসন পার্টিকেলের ডিসকভারি করেছিল সত্যেন্দ্রনাথ বোস এবং এই সত্যেন্দ্রনাথ বোস এই হেগস বোসন পার্টিকেলে তিনি ডিসকভারি করেছিলেন। তাহলে তার মতামত অনুসারে তিনি কিন্তু প্রথম এই জিনিসটার খোঁজ করেছিলেন এবং তারা কিন্তু খোঁজ করার পরে বোস আইনস্টাইন কনডেনসেট একটা অবস্থা তারা কিন্তু পেয়েছিলেন। কিভাবে পেয়েছিলেন? তারা এই পার্টিকেলটিকে মিনিমাম পসিবল টেম্পারেচার অর্থাৎ 0 কেলভিন তাপমাত্রায় রাখার পরে কত না 0 কেলভিন টেম্পারেচার রাখা মানে -273.15 ডিগ্রি সেলসিয়াস, ওকে। যদি কোনো বস্তুকে
0 কেলভিন বা -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়, তাহলে সেই বস্তুটি কি হবে? সেই বস্তুটির যে অবস্থা হবে সেটা হবে বিইসি, মানে বোস আইনস্টাইন কনডেন্সেট। যদি কোনো পার্টিকেল বা যদি কোনো বস্তুকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড 0 কেলভিন বা -273 ডিগ্রি তাপমাত্রায় রেখে দেওয়া হয়, মানে যেটা পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা, তাহলে সে বস্তুটি কিন্তু এই বোস আইনস্টাইন কনডেন্সেটে পাওয়া যাবে। আরেকটা প্রশ্ন এখান থেকে মনে রাখি যে পৃথিবীতে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে 4টি বস্তুর যে অবস্থান, অর্থাৎ সলিড, লিকুইড, গ্যাস এবং প্লাজমা, এই 4টি অবস্থান কিন্তু নেচারে পাওয়া যায়, প্রকৃতিতে পাওয়া যায়। কিন্তু এই 5 নাম্বার যে অবস্থান অর্থাৎ অর্থাৎ বিইসি, এটা কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না। এটা কিন্তু আমরা মানুষ দ্বারা তৈরি এবং এটাকে ল্যাবে বানানো হয়, ল্যাবে তৈরি করা সম্ভব। ওকে, এরপরে আমরা কিছু মানে কেমিস্ট্রির যে সমস্ত মানে একটা বস্তুর যে অবস্থান, মানে জল যেমন সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, কিভাবে মানে একটা বস্তুর যে অবস্থা পরিবর্তন করে সেগুলো জানবো। আমরা সকলেই জানলাম যে সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা, এই 4টা বস্তুর অবস্থা কিন্তু পৃথিবী মানে প্রকৃতিতে পাওয়া যায়, লেকিন ওই যে বিইসি ওটাতে পাওয়া যায় না। যদি সলিড থেকে আমরা লিকুইডে কোনো বস্তুকে রূপান্তরিত করি, সলিড থেকে কোনো বস্তুকে তার অবস্থার পরিবর্তন ঘটিয়ে যদি লিকুইডে মানে ট্রান্সফার করি, তাহলে সেটাকে বলবো সেই প্রসেসটার নাম হয় মেল্টিং। কি হবে? মেল্টিং, মানে গলন, মানে গলন। একটা বরফ আছে, বরফটাকে জল করে দিলাম, তার মানে কি ওটা গলে জল হয়ে গেল, মানে এটা কি মেল্টিং হলো। আবার যদি কোনো জায়গায় লিকুইড রয়েছে, লিকুইডটাকে যদি আমরা সলিডে ট্রান্সফার করি যে প্রসেসের মধ্যে, সেটাকে বলা হয় ফ্রিজিং, বরফীকরণ। কি বলা হয়? ফ্রিজিং। জল রয়েছে, জলটাকে আমরা ফ্রিজে রেখে দিলাম, কি হবে? বরফ হয়ে যাবে। তাহলে সলিড থেকে লিকুইড যে প্রসেসে হয় তাকে বলা হয় মেল্টিং, লিকুইড থেকে সলিড যে প্রসেস হয় তাকে বলা হয় ফ্রিজিং। লিকুইড থেকে ডাইরেক্ট যদি আমরা কোনো জিনিসকে গ্যাসে রূপান্তরিত করতে চাই, যে প্রসেসের মধ্যে রূপান্তরিত করতে যাই, তাকে বলা হয় ইভাপোরাইজেশন। কি বলা হয়? ইভাপোরাইজেশন, ইভাপোরাইজেশন। তাহলে লিকুইড থেকে যদি কোনো বস্তুকে আমরা গ্যাসে রূপান্তরিত করতে চাই, যে প্রক্রিয়ার মধ্যে করব সেটাকে বলা হয় ইভাপোরাইজেশন। কি বলা হয়? ইভাপোরাইজেশন। আর গ্যাস থেকে যদি আমরা কোনো বস্তুকে আবার যদি লিকুইডে নিয়ে করতে চাই, মানে প্রথমে লিকুইড তরল থেকে গ্যাস করলাম, তার নাম হচ্ছে ইভাপোরাইজেশন। এবার যদি গ্যাস থেকে আমরা লিকুইডে করি, তখন তার নাম হবে কনডেনসেশন। কি হবে? কনডেনসেশন, কনডেনসেশন। ওকে, তাহলে আমরা 4টা পয়েন্ট। 1 নাম্বার কি? সলিড টু লিকুইড হচ্ছে মেল্টিং, লিকুইড টু সলিড ফ্রিজিং, লিকুইড টু গ্যাস হচ্ছে ইভাপোরাইজেশন, গ্যাস টু লিকুইড হচ্ছে কনডেনসেশন। এরপরে যদি আমরা কোনো গ্যাসীয় পদার্থকে প্রচুর টেম্পারেচার দিই, তাহলে সেই গ্যাসীয় পদার্থটি ডাইরেক্ট কি হবে? ডাইরেক্ট আয়োনাইজ হবে। কি হবে? আয়োনাইজড। তাহলে ওটা হবে কি? আয়োনাইজড। যদি আমি মুছে দিচ্ছি অবশ্য, যদি কোনো গ্যাসীয় অবজেক্টকে আমরা যদি প্রচুর টেম্পারেচার দিই, তাহলে সেটা প্লাজমাতে ট্রান্সফার হবে। তো যে যখন প্রচুর তাপ দেব, সেটাকে বলা হয় কিন্তু আয়োনাইজড। আয়োনাইজড। ওকে, এবং এই আয়োনাইজ হওয়ার ফলে এখানে কি হবে? একটা ক্যাটায়ন এবং অ্যানায়ন, সৃষ্টি হবে। তাহলে যে প্রসেসের মধ্যে মানে গ্যাসীয় অবস্থা থেকে প্লাজমাতে ট্রান্সফার করতে বলা হয় আয়োনাইজ, কি বলা হয়? আয়োনাইজেশন। কি বলা হয় না তো? আয়োনাইজেশন। আবার যখন প্লাজমা থেকে ডাইরেক্ট আমরা গ্যাসে আসবো, তখন প্লাজমা থেকে যখনই আমরা মানে টেম্পারেচারটাকে সরিয়ে নেব, মানে তাপ দেবো না, তখন কিন্তু সেটা কিন্তু আবার ডাইরেক্ট কি হবে? গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হবে। তাহলে যখন গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত, তখন তাকে বলবো ডিআয়োনাইজেশন। তাহলে গ্যাস থেকে যখন প্লাজমা হবে, যে প্রসেসের মধ্যে, তাকে বলা হয় আয়োনাইজেশন। গ্যাস আর প্লাজমা থেকে যখন গ্যাস হবে, তখন তাকে বলা হবে ডিআয়োনাইজেশন। ওকে, এরপরে কি দেখবো?
আমরা দেখলাম যে সলিড থেকে গ্যাস থেকে, মানে আমরা দেখলাম কি না তো যে গ্যাস থেকে মানে লিকুইড থেকে গ্যাস, ওটা হচ্ছে কি না তো ইভাপোরাইজেশন। আবার গ্যাস থেকে লিকুইড, ওটা কি না তো ওটা হচ্ছে কি না তো এটা হচ্ছে মানে কি দেখলাম যে গ্যাস থেকে যখনই এটা যাচ্ছে আমার লিকুইড থেকে গ্যাস, সরি লিকুইড থেকে যখন গ্যাসে যাচ্ছে তখন সেটাকে বলা হয় কি না তো ইভাপোরাইজেশন। ওকে, আবার গ্যাস থেকে যখন লিকুইডে তখন কনডেনসেশন। কিন্তু যদি সলিড থেকে ডাইরেক্ট লিকুইড হয়, সলিড থেকে ডাইরেক্ট যদি গ্যাস হয়, তাহলে সেটাকে বলা হয় সাবলিমেশন। কি বলা হয়? সাবলিমেশন। SUBLIMATION, সাবলিমেশন। সলিড থেকে যখন আমরা ডাইরেক্ট গ্যাসে বস্তুটিকে রূপান্তরিত করব যে প্রসেসের মধ্যে, তাকে বলা হয় সাবলিমেশন। এটা খুব ইম্পর্টেন্ট। আবার গ্যাস থেকে যখন আমরা ডাইরেক্ট সলিডে আসবো তখন আমরা ডিপোজিশন। কি বলা হয়? ডিপোজিশন। পরীক্ষায় বেশি ক্ষেত্রে সাবলিমেশনটা আসে, মানে সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে যাওয়া। এরপরে আমরা কিছু এক্সাম্পল পড়বো, যে অনেক ক্ষেত্রে কোশ্চেন দেয় যে কিছু সাবলিমেশন মানে সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে যাওয়ার কিছু এক্সাম্পল দিতে হবে। ড্রাই আইস, এক নম্বর হচ্ছে কি ড্রাই আইস, এটা কি? এটা সাবলিমেশন, ড্রাই আইস। আর কি রয়েছে? NH4Cl, মানে NH4Cl, ওকে। ন্যাপথালিন। আর কি রয়েছে? ন্যাপথালিন রয়েছে, কপুর রয়েছে। এগুলো সব কি সাবলিমেশন, মানে ড্রাই আইস, ন্যাপথালিন, ওকে, এই কপুর, এগুলো সব কিন্তু সাবলিমেশন প্রসেসের example. Thank you everybody for watching my videos. If you are interested in learning more, make sure subscribe my channel, like my videos and share these videos with your friends. Thank you, bye bye and take care.